This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে কর্মবিরতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন সিনিয়র ডাক্তাররা। কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এরকমটা আমরা মনে করছি না। ফলে কর্মবিরতির যে আবার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা নিয়েছেন, আমাদের পরামর্শ, সিনিয়র ডাক্তারদের পরামর্শ থাকবে যে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। কর্মবিরতি না করেও আমরা সিনিয়র ডাক্তাররা যেমন হচ্ছে যে রাস্তায় আছি, আমাদের মনে হয় জুনিয়র ডাক্তাররা যদি সেই সম্ভাবনাটা এক্সপ্লোর করে, স্বাস্থ্য পরিষেবা যদি বিঘ্নিত হয়, সত্যিই সরকারে কিছু যায় আসছে না। হচ্ছে যে গরিব যাবে আসবে, সেটা হচ্ছে যে গরিব মানুষ। প্রচুর ভ্যাকেন্সি সিনিয়র ডাক্তারদের, কম লোক দিয়ে বেশি পরিষেবা তারা দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরও একটা সীমা আছে, হচ্ছে যে কতটা তারা বাড়াতে পারবেন, কতদিন সেটা পুষিয়ে দিতে পারবেন। ফলে হচ্ছে যে এরপরে কর্মবিরতি বেশি দিন চললে অবশ্যই গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের আর কোথাও যাবার জায়গা নেই, তাদের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হতে পারে। দেখো, জুনিয়র ডাক্তাররা হাসপাতালের নিরাপত্তা নিয়ে কেন এত উদ্বেগ প্রকাশ করছেন তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। আবারও হুমকির মুখে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা গালিগালাজ করে বলেও অভিযোগ। ঘটনায় গ্রেফতার হয়েছে 2 রোগীর আত্মীয়। নিরাপত্তার দাবি চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের পর সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে এত হইচই, এত আন্দোলন, কর্মবিরতি হচ্ছে, তারপরও কি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে প্রশাসন? সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলা, সেই প্রশ্নই উস্কে দিচ্ছে। নিরাপত্তা সহ 10 দফা দাবিতে ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যে ফের হুমকির মুখে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সরা। মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। জানা গেছে, সোমবার রাত 11টা নাগাদ রতুয়ার বালুপুরের বাসিন্দা অমরজিৎ গোস্বামী হাতে আঘাত নিয়ে রতুয়া গ্রামীণ হাসপাতালে যান। অমরজিতের সঙ্গে ছিলেন আরও কয়েকজন। চিকিৎসকদের দাবি, হাসপাতালে সেলাইয়ের সুতো ছিল না, তাই সুতো কিনে আনতে বলেন ডাক্তাররা। তারপরেই শুরু হয় অশান্তি। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ, মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রোগীর পরিবারের বিরুদ্ধে। যারা হামলা চালানোর চেষ্টা করেছে তারা সেই এলাকারই স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী, আর এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অভিযোগ জানাতে শুরু করে যে সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই, এবং এই পুরো প্রচেষ্টাতে তারা মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা, দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। বাধ্য হয়ে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আতঙ্কিত চিকিৎসক থানায় জানালে অনেক পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন উঠছে, সেই সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল হাসপাতালের এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মীরা? পুলিশ রাজেন মণ্ডল ও মানিক মণ্ডল নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে। আতঙ্কে ভুগছেন চিকিৎসক এবং নার্সরা। তারা এই উদ্বেগে রয়েছেন যে কোনো মুহূর্তে আবারও হয়তো হামলা চালানো হতে পারে সেই হাসপাতালে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। দিন কয়েক আগে একটা জনপ্রিয় বাংলা গানের প্যারোডি বাজারে ঘুরছিল। শহর জুড়ে যেন জামিনের মরশুম। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, প্রাথমিক দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, ওদিকে রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান, শঙ্করাঢ্য একের পর এক জামিন পেয়ে গিয়েছেন। আশায় ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে আবেদন করেছিলেন, কিন্তু ধোপে টেকেনি। সুপ্রিম কোর্টেও আবেদন করেছেন, কিন্তু সেই শুনানির আগেই আবার পার্থকে গ্রেফতার করলো সিবিআই। পড়াশোনার সময় আগে প্রাইমারি আর তারপর সেকেন্ডারি। দুর্নীতি মামলা ঠিক উল্টোটা হলো। আগে সেকেন্ডারি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই, আর এবার প্রাইমারি মামলায় সিবিআইকে হাতে গ্রেফতার হতে হলো। দ্রুত মুক্তির আশা কি কমে গেল পার্থ চট্টোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার 19 দিন পর গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। কেষ্ট জামিন পেয়ে বীরভূমে ফিরে এসেছেন, কিন্তু তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দিন এখনো জেলেই কাটছে। উল্টে জেল জীবন আরো লম্বা হওয়ার পথে।
কারণ এবার প্রাথমিক দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করল সিবিআই। বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। পার্থর সঙ্গে গ্রেফতার অয়ন ছিল, দুজনেরই জেল হেফাজতের নির্দেশ আদালতে। 2022 সালের 23শে জুলাই পার্থকে গ্রেফতার করে ইডি। প্রাথমিক মামলাতেই পার্থকে ধরেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে এসএসসি মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই। নবম, দশম, দ্বাদশ, একাদশ গ্রুপ সি ডি মামলায় পার্থকে ধরে সিবিআই। এখনো পর্যন্ত একটি মামলাতেও জামিন পাননি পার্থ। হাইকোর্টে আবেদন করেছিলেন, সেটিও গ্রাহ্য হয়নি। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ একদিকে জামিন পেয়ে জেলের বাইরে আসতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে নতুন মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। সহসা মুক্তি মিলবে কি? এর আগে পার্থর আইনজীবী যতবারই জামিনের আবেদন করেছেন ততবারই জামিনের বিরোধিতা করেছে ইডি সিবিআই। এই পরিস্থিতির মধ্যে সোমবার সন্ধে জেলে অসুস্থ বোধ করেন পার্থ। ভর্তি করা হয় জেল হাসপাতালে। অসুস্থ পার্থ সেই জেল হাসপাতাল থেকেই ভার্চুয়ালি নতুন গ্রেফতারির খবর পেয়ে যান। সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো এবং এই গ্রেফতারির ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার যে সম্ভাবনা সেটা যেমন আরও ক্ষীণ হয়ে গেল, তার পাশাপাশি নতুন মামলায় যুক্ত হয়ে যাওয়ায় তার জেল যাত্রার জীবন বা জেল জীবন আরও কিছুটা দীর্ঘ হতে চলল বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। ক্যামেরা অজিতের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা। আরজিকর কাণ্ডের আবহে খুন ধর্ষণের ঘটনায় ফের ফাঁসির সাজা ঘোষণা। 6 বছর পর বিচার পেল খানাকুলের নির্যাতিতা। আরামবাগে তন্ত্র সাধনার বলি 4 বছরের শিশু কন্যা। 3 আসামির মধ্যে তান্ত্রিকের স্ত্রীর মৃত্যুদণ্ড, শিশুর দিদিমার কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আর কদিন আগেই মাটিগাড়ার নাবালিকা ও তিলজলার শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফাঁসির সাজা শোনায় আদালত। মাটিগাড়া তিলজলার পর এবার খানাকুল। মাসখানেকের মধ্যে 2টি শিশু ও এক নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল আদালত। কোর্ট ও পুলিশ সূত্রে খবর, 2018 সালের 2রা ফেব্রুয়ারি হুগলির খানাকুলের রাধাবল্লভপুরে 4 বছরের শিশু নিখোঁজ হয়ে যায়। খানাকুল থানায় নিখোঁজ ডায়েরি করেন শিশুর বাবা। তদন্তে নেমে পুলিশ প্রতিবেশী সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে। নিজের সিদ্ধি লাভের জন্য নাতনিকে এক তান্ত্রিক দম্পতির কাছে নিয়ে গিয়েছিলেন দিদিমা। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণের পর খুন করে তার দেহ এক প্রতিবেশীর বাড়ির পাশে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। নৃশংস ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় 6 বছর বিচার প্রক্রিয়া চলে। শুনানি চলাকালীন জেল হেফাজতেই শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত তান্ত্রিকের মৃত্যু হয়। সেই মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করেন আরামবাগ মহকুমা আদালতের বিচারক কৃষাণ কুমার আগরওয়াল। ফাঁসির সাজা হয়েছে তার স্ত্রী। দোষীদের 15,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। শিশুর পরিবারকে 3 লক্ষ টাকা সরকারি সাহায্যের নির্দেশও দিয়েছেন বিচারক। এই সাক্ষী দিয়ে প্রমাণ হয়েছে যে ওই 3 জন আসামি ওরা মানে খুবই প্ল্যান করে এই বাচ্চাটাকে মার্ডার করেছিল। দোষীদের আইনজীবী জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। দিন 5 আগে তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা করে আলিপুর আদালত। মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত। তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি 9 বাংলা। তিলোত্তমার বিচার চেয়ে জনগর্জন। নজর রয়েছে আমাদের মিছিলের দিকে। হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিলে ডাক্তাররা কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদনের দিকে এগিয়ে চলেছে সেই মিছিল। কে কি বলেছেন এই মিছিল থেকে শুনুন। নেই, প্রসাদ যখন অপরাধকে বাড়ায়, অপরাধীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং অপরাধের সমস্ত সাক্ষী সাবুত লোপাট করে, তারপরে আদালতে গিয়ে এটাকে আরও জটিল করে তোলে, টাকা পয়সা খরচা করে, তখন পথই একমাত্র সম্বল। পথে নামতে হয়, পথে হাঁটতে হয়, জোরসে চিৎকার করে বলতে হয়। আচার অনুষ্ঠান এই সবটাকে পাশে রেখে সরিয়ে মানুষ যেভাবে বিচারের জন্য নেমেছে, গোটা দুনিয়ায় এটা একটা আলাদা উদাহরণ, নতুন উদাহরণ।